বানাগোড়ায় ঢের বইনি বানাগোড়ায় ঢের সাহসতা কাঁদে বইনি তাও না পায় ঢের। আমাদের আদিবাসীদের যে হারিয়ে যাওয়া গানগুলো সেটাকে নতুন করে তুলে এনে নতুনভাবে আধুনিক করে আধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা নতুন জেনারেশনের কাছে কিভাবে মানে পৌঁছাতে পারি সেইভাবে আমরা আসলে একটু আগাবো, প্র্যাকটিস করব, রিসার্চ করব। আমি নিশিরাইতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা ফুল মধ্যেখানে জায়গা থাকা শহর। এই ব্যান্ড দলটি তৈরির পেছনের গল্পটা কি, আসলে কিভাবে ব্যান্ড দলটি তৈরি হলো? নারীদের অধিকার সম্পর্কে গানে গানে আসলে মানুষের কাছে পৌঁছানো। যারা নারীরা এই গানটা শুনবে তারা নতুন করে নিজেদের ভাববে। আমরা বিভিন্ন ভাষায় গান করি যেহেতু সেই ভাষায় কিন্তু আলাদা আলাদা গল্প থাকে। তো আমি সবাইকে বলবো যে সেই গল্পগুলো শুনে আসলে গানগুলো শুনলে আমার মনে হয় যে সবারই ভালো লাগবে। হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকুস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 12-এ। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের ব্যতিক্রমধর্মী সঙ্গীত জগতের এক অনন্য নাম এফ মাইনর। পাহাড়ি ও আদিবাসী সংস্কৃতির সুর, লোকসঙ্গীতের আবহ এবং আধুনিক বাদ্যযন্ত্রের মনোমুগ্ধকর মিশেলে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে এই ব্যান্ড। বাংলাদেশের প্রথম অল ফিমেল আদিবাসী ব্যান্ড হিসেবে এফ মাইনর শুধু গানই গায় না, তারা সঙ্গীতের মাধ্যমে বহন করে সংস্কৃতি, ঐতিহ্য এবং বৈচিত্র্যের এক অসাধারণ গল্প। আজকের আড্ডায় জানবো তাদের সঙ্গীত যাত্রা, সংগ্রাম, নতুন পরিকল্পনা এবং শুনবো তাদের হৃদয় ছোঁয়া পরিবেশনা। স্বাগত জানাচ্ছি এফ মাইনরকে। সবাইকে কেমন আছেন? সবাই ভালো সবাই আছি। ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, কারণ আপনাদের গান আমি সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম, ইউটিউবে, ফেসবুকে। আজকে একেবারে সামনাসামনি শুনবো, আসলে অনেক ভালো লাগছে আমার। আপনাদের সবার সঙ্গে আসলে পরিচিত হবো, একই সঙ্গে দর্শকদেরকেও পরিচয় করে দেবো আপনাদের সবার সঙ্গে। কিন্তু তার আগে আপনাদের একটা জনপ্রিয় গান শুনে আসতে চাই। কোন গানটা প্রথমে শুনবো আমরা? জনপ্রিয় বলতে একটু পপুলার জনাফুল গানটা আসলে মোটামুটি সবার কাছে পরিচিত আমাদের F1 এর গান হিসেবে। আমি ফেসবুকে গানটা শুনছিলাম, আপনাদের প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ আপনাদের গানটা শুনেছে। জি। নিশ্চয়ই গানটা আমরা শুনবো, নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে। আমরা গানটা শুনে আসি। আমি নিশিরাইতে জংলা ফুল আমি ভাঙা নদীর ভাঙা কুল আমি নিশিরাইতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা কুল মধ্যেখানে জায়গা থাকা শহর। আমি গহীন বনে আমি গহীন বনে রোদাস পাখি সুখের আশায় যাইয়া থাকি সারা জনম। আমি নিশিরাইতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা কুল মধ্যেখানে জায়গা থাকা শহর।
রাইতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা ফুল মধ্যেখানে জায়গা থাকা সব আমি ঝর্ণার কলতানে সুরের ভেলা রঙিন সুতোয় গাঁথা নেওয়া প্রেমেরই মালা আমি ঝর্ণার কলতানে সুরের ভেলা রঙিন সুতোয় গাঁথা নেওয়া প্রেমেরই মালা না ভাসাইলে তুই আমারে মনের গাঙে না ডুবাইলে তুই আমারে প্রেমের জোয়ারে আমি নিশি রাতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা ফুল মধ্যেখানে জায়গা থাকা সব আমি গহীন বনের উদাস পাখি সুখের আশায় যাইয়া থাকি সারা জনম আমি নিশি রাতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা ফুল মধ্যেখানে জায়গা থাকা সব আরে বাহ, অসাধারণ। আমি যখন আপনারা গান করছিলেন আপনাদের সবার মধ্যে যে মেলবন্ধনটা এটা আমি দেখছিলাম, মানে সবার সঙ্গে যে কেমিস্ট্রিটা, এটা আসলে অদ্ভুত একটা, মানে আমার কাছে মনে হচ্ছে যে এই যে চারজন নারী বসে আছে, একটা নারী শক্তি আসলে আপনার টিমটা, তাই মনে হচ্ছে। কিন্তু এই যে এফ মাইনর নামটা কিভাবে আসলে সেটা শুনবো, তার আগে একটু পরিচিত হতে চাই। আমি একটু ডান থেকে জানতে চাই আপনারা নাম এবং ব্যান্ডে কোন দায়িত্বে আছেন। আমি সুস্মিতা ঘাগরা। আমি মূলত এফ মাইনরের বেজিস্ট হিসেবে আছি। আজকে আমরা একটু রদবদলের মতো আছি। আচ্ছা আচ্ছা, তারপর জানতে চাই আপনি কোন দায়িত্বে আছেন ব্যান্ডে। আমি দিবা চিছান, আমি ব্যান্ডে ড্রামার এবং কাহুনিস্ট হিসেবে আছি। আমি এবার বামে যেতে চাচ্ছি, আপনি কোন দায়িত্বে আছেন ব্যান্ডে। আমি পিঙ্কি চিরান, আমি ব্যান্ডের লিড ভোকালিস্ট। তারপর আপনার কাছে যেতে চাই, আপনার নাম আর কোন দায়িত্বে আছেন ব্যান্ডে। আমার নাম নাদিয়া রিচেল, আমি গিটারিস্ট সাথে সাইড ভোকালে আছি। আচ্ছা, প্রথমে একটু পিঙ্কির কাছে যেতে চাই। আপনাদের ব্যান্ডের নামটা এফ মাইনর। আমি যতদূর জানি এফ মাইনর হচ্ছে একটা মিউজিক্যাল কর্ড, রাইট? তো এফ মাইনর নামটা কিভাবে আসলো, মানে কেন এফ মাইনর নামটা রাখা হলো? যেটা বললেন যে এফ মাইনর হচ্ছে একটা সুন্দর একটা কর্ডের নাম, গিটারের কর্ডের নাম। তারপরেও এফ মাইনর দিয়ে আমরা আসলে একটা বিশাল বড় একটা মিনিং রেখে দিয়েছি, যেটা হচ্ছে এফ মাইনর। এফ দিয়ে হচ্ছে আমরা যত শক্তিশালী ওয়ার্ড আছে এফ দিয়ে, ফিমেল, ফাইটার, ফ্রিডম, তো সেগুলোকে ধরেই আসলে এফ মাইনর নামটা। আর মাইনর হচ্ছে আমরা যেহেতু মাইনরিটি বিলং করি, আমরা আদিবাসী কমিউনিটি থেকে, তো সেইভাবে আসলে এফ মাইনর নামটা রাখা আমাদের। মানে আপনাদের কমিউনিটিকেও বোঝানো যাচ্ছে হ্যাঁ, একই সঙ্গে মাইনর হিসেবে, আবার এবং একই সাথে একজন নারী শক্তির Fantastic প্রতীক বলা fighter, যেতে পারে yes. আপনাদের এই ব্যান্ড হ্যাঁ। দলকে। একদমই, তো আমি সেটা আপনাদের গানের মধ্যেও দেখতে পাচ্ছিলাম। এই ব্যান্ড দলটি তৈরির পেছনের গল্পটা কি, আসলে কিভাবে ব্যান্ড দলটি তৈরি হলো? আপনারা কি সবাই এক এলাকার নাকি এক জায়গার, কিভাবে আপনারা একত্রিত হলেন? আমাদের ব্যান্ডের যাত্রা শুরু হয় আসলে 2016 সাল থেকে। তবে পুরোপুরি আমরা নারী ব্যান্ড হিসেবে আসলে আমাদের কার্যক্রম শুরু করি আমরা 2018 সাল থেকে। তো প্রথমে শুরু করি হচ্ছে আমাদের বড় ভাই আছেন জাদু রিচিল দাদা, তারপর হচ্ছে মাদল ব্যান্ডের বেজিস্ট, তো আমরা হচ্ছে অন্তস্খু। তো আমরা 3 জন মেয়ে ছিলাম, আমি, নাদিয়া এবং আরেকজন চাকমা মেয়ে ঐশ্বর্য চাকমা। আচ্ছা আচ্ছা। আমরা 3 জন মেয়ে মিউজিশিয়ান, তারপর হচ্ছে জাদুদা এবং অন্তর। আমরা 5 জনই মিলে চিন্তা করি যে 5 জনই মিলে চিন্তা করি না, কিন্তু আমরা 5 জন একসাথে বসে আমরা আসলে শুরু করি হচ্ছে যে আমরা আমাদের আদিবাসীদের যে হারিয়ে যাওয়া গানগুলো সেটাকে নতুন করে তুলে এনে নতুনভাবে আধুনিক করে, আধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা নতুন জেনারেশনের কাছে কিভাবে মানে পৌঁছাতে পারি সেইভাবে আমরা আসলে একটু আগাবো, প্র্যাকটিস করব, রিসার্চ করব, সেটা ছিল আমাদের উদ্দেশ্য। এবং পাশাপাশি আমাদের উদ্দেশ্য আরেকটা ছিল যে আমরা নারী ব্যান্ড
বানাবো নারী গানের দল। এখানে আমরা সব নারীরা থাকবো, যদিও অন্তর এবং জাদুদা হচ্ছে আমাদেরকে হাতে ধরে আসলে যাত্রাটা শুরু করে দেয়। তো সেইখান থেকে আসলে আমাদের যাত্রা শুরু, নারীদের নিয়ে কথা বলা, নারীদের অধিকার সম্পর্কে গানে গানে আসলে মানুষের কাছে পৌঁছানো, সেটা ছিল আসলে আমাদের উদ্দেশ্য। তো এই যে একটা নারী দল গঠন করা, বাংলাদেশের প্রথম একটা ফিমেল ব্যান্ড দল বলা হচ্ছে আপনাদেরকে, তো এটার যে পেছনে মানে প্রথমে শুরুটা কি কোনো চ্যালেঞ্জ ছিল, মানে কি ধরনের প্রবলেম ফেস করেছেন বা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন শুরুর দিকে? বাংলাদেশে প্রথম নারী ব্যান্ড না, ব্লু বার্ডস আছে আমাদের আগে। বাংলাদেশে আমরা আদিবাসীদের মধ্যে আদিবাসী আছে বলা যেতে প্রথম পারে। নারী ব্যান্ড। হ্যাঁ, আদিবাসী থেকে প্রথম নারী হ্যাঁ, ব্যান্ড। হ্যাঁ। প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল সেটাই আসলে, যে আমরা আসলে কেউই এক্সপিরিয়েন্স ছিলাম না, যে টুকটাক যেমন এই ছড়া গান, দেশাত্মবোধক গান স্কুলে এরকম গাওয়া, এগুলোই ছিল আচ্ছা, জাস্ট। কিন্তু ব্যান্ড হিসেবে আমাদের আসলে কারোর এক্সপিরিয়েন্স ছিল না, যেটা আসলে আমাদের জাদুদা এবং অন্তর হচ্ছে আমাদেরকে মানে একদম সবসময় প্র্যাকটিসে, মানে আমাদেরকে তারাই আসলে উঠিয়ে নিয়ে আসছে। তো আমি, নাদিয়া এবং ঐশ্বর্য ৩ জন মেয়ে। কিন্তু আমাদের যেহেতু দরকার ছিল ফিমেল ব্যান্ড হিসেবে করা, তো মেয়ে মিউজিশিয়ান খোঁজাটা অনেক টাফ ছিল। আ মেয়েরা খুব একটা মানে আমাদের আদিবাসী থেকে মেয়েদেরকে এই লাইনে আনা, টুকটাক মিউজিক করে এরকম আছে, বাট মানে একটা টিমে সবসময় সময় দিয়ে এই যে বিকেলে সন্ধ্যায় একসাথে বসা, এটা আসলে একটু মানে চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য শুরুর দিকে। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তেই আমাদের সাথে আসলো দিবা, আমাদের যে লিড গিটারিস্ট গ্লোরি, তারপর একিউ এবং এই যে এখন সুস্মিতা। তারপর এর মধ্যেও আরো অনেকেই ছিল। কিছু প্রবলেম বা কিছু এই যে সময় মিলে না, এই জন্য হচ্ছে আরো অনেকেই থাকা হয় নাই। এগুলো আসলে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল শুরুর দিক থেকে। এখনো এটাই, মাঝে মাঝে সময় মিলানোটাই আসলে কষ্টকর। আপনারা এমনিতেই ব্যক্তিগত জীবনে কি কি করেন, মানে কিভাবে এক এক জায়গায় হলেন আপনারা? ঢাকায় কি করছেন আপনারা? ঢাকায় হচ্ছে আমরা সবাই থাকি। ঢাকায় পড়াশোনার আসলে পড়াশোনার সুবাদেই থাকা। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তাম, এখন শেষ। নাদিয়া ঢাকায় পড়াশোনা করেছে, দিবাও, গ্লোরি, একিউ, সুস্মিতা, আমরা সবাই আসলে ঢাকায় পড়াশোনা করার সুবাদে আসলে থাকা হয়। সেখান থেকে আসলে এই যে প্র্যাকটিস করা, ক্লাস থাকে যাদের এখনো পড়াশোনা শেষ হয় নাই। আমার শেষ, নাদিয়ার শেষ, একিউর শেষ, সুস্মিতার এখন শেষ। এখন আছে দিবা এবং গ্লোরি। তো যে সময় থাকে, শুক্রবার দিন আসলে বেশিরভাগেরই সময় মিলে, ছুটির দিন। যারা অফিস করছে তাদেরও ছুটির দিন, আবার যারা ক্লাস করছে তাদেরও ছুটির দিন। তো ওইভাবে আসলে সময় মিলাই আর কি, সবার খোঁজ খবর নিয়ে নিয়ে, সবার শিডিউল দেখে দেখে, কারো ছুটির দিনে কাজ থাকে কিনা এগুলো দেখে দেখে আসলে। আপনাদের সবার বাড়ি নিশ্চয়ই পার্বত্য অঞ্চলে, মানে কে কোন জেলা থেকে এসেছেন? আচ্ছা, বাড়ি হচ্ছে সবার পার্বত্য অঞ্চলে না। আমাদের যে কিবোর্ডিস্ট ছিল ওর শুধু পার্বত্য অঞ্চলে ছিল, আমরা সবাই আসলে সমতলের। আমি শেরপুরের, আচ্ছা, নাদিয়া ময়মনসিংহের, দিবা ময়মনসিংহের, গ্লোরি ময়মনসিংহের, সে নেত্রকোনার, এরকম আর কি। আমরা বিভিন্ন জন বিভিন্ন এলাকার। আপনাদের গল্প আরো শুনবো নিশ্চয়ই, যেহেতু আপনারা আপনাদের দলের মাধ্যমে, এই ব্যান্ডের মাধ্যমে আপনাদের সম্প্রদায়ের যে কৃষ্টি কালচার আপনারা উঠে আনছেন গানের মাধ্যমে, সেই গল্পগুলো শুনবো। কিন্তু তার আগে আরেকটা গান শুনতে চাই। এবার কোন গানটা শুনবো? আমরা তাহলে আমাদের ভাষায় একটা গান শোনাই। আমাদের ভাষায় বলতে আমার ভাষায়, আমি গারো আচ্ছা। ভাষায় একটা গান শোনাই। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে। গারো ভাষায় একটা গান শুনে আসি আমরা। Oh
অসাধারণ। যদিও গানটার মানে আমি বুঝি নাই, তবে সুরটা আমার অনেক ভালো লেগেছে। আপনারা কি দর্শকদের জন্য বলবেন যে আসলে গানটা মানে অর্থটা কি? কি গান এটা? কি গারো লোকসঙ্গীত কিনা? এটা হচ্ছে গারো ভাষায় গান। তো আমাদের হচ্ছে বিভিন্ন উৎসব হয়ে থাকে। দিং দিং গাড়ি হচ্ছে একটা একটা বাহন আর কি। তো আমরা হচ্ছে এই গানের মাধ্যমে আসলে উৎসবের জন্য মানুষকে সবাইকে আহ্বান যে আমরা চলো আমাদের শিকড়কে চিনি, যে উৎসব আসলে আমরা প্রজন্ম থেকে প্রজন্মকাল ধরে করে আসছি, সেই উৎসবে যোগদান দিই এবং সকলে একসাথে আনন্দ করি, উৎসব করি। পরের বছরের জন্য, আসছে বছরের জন্য নিজেদেরকে আবার মানে শুভকামনা জানাই একে অন্যকে, এইরকম আর কি। এরকম একটা লোক সংস্কৃতির গান আর কি। আপনাদের এই গারো বা আদিবাসী যে সংস্কৃতি আছে, একই সঙ্গে লোকসঙ্গীত, এই দুটোকে বা এই আধুনিক মিউজিকের সঙ্গে কিভাবে আপনারা এই তিনটাকে একসুতোয় বাঁধেন কিভাবে? এই যে যেমন দেখলেন আসলে আমাদের গারোদের হচ্ছে আলাদা ইনস্ট্রুমেন্ট আছে। তো সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আগেকার দিনে কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়েই আসলে গান করা হতো এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা আসলে হারমোনিয়াম, তবলা এবং আমাদের যে নিজস্ব ইনস্ট্রুমেন্ট চিগরিং, দামা, তারপর আরও অন্যান্য রাং, অন্যান্য আরও যে বাদ্যযন্ত্রগুলো আছে সেই বাদ্যযন্ত্রগুলো দিয়েই আসলে কিন্তু করা হতো। তো এই যে আধুনিক যে যন্ত্রপাতি আমাদের হাতে এখন, যে একদম গিটার, কিবোর্ড, এই যে কাহন, তো এটার সাথে আসলে এই যে একটা কি বলে এটাকে, একটা কলাপ করা, এটা আসলে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আসলে করতে হচ্ছে। আমরা এখন আসলে বেশিরভাগ সময় আসলে এই যে এখন যে আধুনিক ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, আমাদের যে আগেকার গানগুলো, যেটা আসলে আমাদের উদ্দেশ্য ছিল, বলেছিলাম যে আমাদের হারিয়ে যাওয়া গানগুলোকে নতুন করে তুলে ধরা নতুন একদম। জেনারেশনের কাছে। তো নতুন জেনারেশনের কাছে তুলে ধরার জন্য আসলে নতুন জেনারেশন যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে, যে ইনস্ট্রুমেন্টগুলো দেখে অভ্যস্ত, আমরা তাদের কাছে আসলে ওইভাবেই তুলে ধরার চেষ্টা করছি। এবং সাথে আমরা আমাদের পুরনো ইনস্ট্রুমেন্টগুলোকে মাঝে মাঝে আমাদের যে ট্রেডিশনাল শোগুলো হয়, ট্রেডিশনাল যে জায়গাগুলোতে আমরা পারফর্ম করার চান্স পাই, সেগুলোতে আমরা ইউজ করি আর কি। মানে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিটা, এটা আপনারা আবার নতুন করেই তুলে ফিরিয়ে ধরছি। আনার একটা চেষ্টা আপনারা করছেন। এই যে নারীদের মানে অল ফিমেল একটা দল, এটা কিন্তু সত্যি একটা, আমি বলবো অ্যামেজিং একটা বিষয়। মানে সব নারীরা মিলে একটা দল গঠন করা একটু অবশ্যই চ্যালেঞ্জিং। তারপরেও যদি সেটা হয় যে একেবারে একটা সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসছে, সেটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়। তো আপনারা এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনারা এই দলটি গঠন করছেন এবং সেটি এখনো আছে এবং আপনারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং আপনাদের গান সবাই শুনছে। আপনাদের হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার যেভাবে আপনারা আধুনিক মিউজিকের সঙ্গে কোলাপ করে দর্শকদের কাছে তুলে ধরছেন, সবাই কিন্তু এটাকে খুব সাধুবাদ জানাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় একটা প্রাপ্তি বলা যেতে পারে। সেটা আমরা মনে করি আসলে এটা আমাদের জন্য একটা খুব বড় একটা প্রাপ্তি। আসলে আমরা সাকসেসও যে শুনছে একদম। মানুষজন। একদমই। এবং এটা সাদরে গ্রহণ করছে, এটা সবচেয়ে বড় কথা। আমার তো ভালো লাগছে যে এই নারী শক্তি দেখে আমার নিজেরও ভালো লাগছে, মানে অনেকেও ইন্সপায়ার হবে, যারা আপনাদের সম্প্রদায় রয়েছেন তারাও নিশ্চয়ই অনেক ইন্সপায়ার হবে যে আপনারা পারছেন তারাও পারবে, এরকমই মনে হচ্ছে। পিঙ্কি, একটু জানতে চাই, আপনারা তো অনেক মঞ্চে গান করেছেন, তো নারী দল হিসেবে মঞ্চে গান করার সময় এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা মনে পড়লে ভালো লাগে অথবা খারাপ লাগে, এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা? খারাপ লাগার এগুলো আসলে খুব একটা নাই। আমরা আসলে খারাপ লাগাই না। সব অভিজ্ঞতাই হ্যাঁ, হচ্ছে মজার। সব অভিজ্ঞতাকে আমরা মনে করি যে আসলে ভালোই। মানে দু একটা স্মৃতি বা নতুন এরকম কোনো experience, ইন্টারেস্টিং গল্প আছে কিনা একটু শুনতে চাই, দর্শকদেরকে শোনাতে চাই। Interesting গল্প বলতে আসলে আমরা যখন বড় প্ল্যাটফর্মে আসলে শো করার চান্স পাই, তো তখন আমরা আসলে তখন সেটাই আসলে আমাদের কাছে মানে খুব একটা মানে কি বলবো, নতুন, তারপর হচ্ছে মানে চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। কারণ আমাদের আসলে সেরকম আমরা মনে করি যে আমরা রকস্টার না, বাট আমরা হচ্ছে গান গাই। তো আমরা হচ্ছে সেই জায়গা থেকে, সেই মনে করা থেকে আমরা বড় প্ল্যাটফর্মে গেলে সবসময় ভয়ে ভয়ে থাকি। তারপর হচ্ছে একটু মজার যে অভিজ্ঞতাগুলো হয়, সেই ভয় থেকে কখনো যে আমাদের ভালো কিছু উঠে আসে মিউজিকের সাথে, আবার কখনো এরকমও হয়েছে যে আমরা একদম ভুলে টুলে খেয়ে টেয়ে সব ভুলে গেছেন, এরকম হয়। স্টেজে একদম মানে
কি বলবো, ভুলভাল বাজাই ফেলছি। এরকম আসলে আমাদের অনেক অনেকগুলো ধরনের সত্যিই অভিজ্ঞতা হয়েছে। আছে। হ্যাঁ, দর্শকদের অনেকগুলো সত্যিই রেসপন্স হয়েছে। কেমন পান, বা এরকম কোনো স্মৃতি আছে কিনা, বা মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা দর্শকদের দিক থেকে? দর্শকদের রেসপন্স আসলে এখন পর্যন্ত ভালোই পেয়ে আসছি। আমরা আসলে এমন প্যাকেট থাকি বড়, বড় শো গুলোতে গেলে আমরা নিজেরাই এত ভয়ে থাকি, আসলে আমরা এনজয় করার টাইম পাই না। আমরা নিজেদের মানে এমনভাবে মানে রাখি যে কে কি করছে নিজেদেরটা দেখতে, দেখতে আসলে আমরা দর্শকদের উপভোগ করার ঐরকম চান্স পাই না। চান্স ক্রিয়েট করতে পারি না নিজেদের মধ্যে এখন পর্যন্ত। আচ্ছা, আপনাদের সঙ্গে আরো আড্ডা দেবো, আরো গল্প করবো। তার আগে আরেকটা গান শুনতে চাই, যেহেতু দর্শকরা বসে আছে আপনাদের গান শোনার জন্য। কোন গানটা শুনবো এবার? যেহেতু আমরা নারী ব্যান্ড, তো নারীদের নিয়ে আমাদের অনেকগুলো গান আছে। নারী আচ্ছা, শক্তি নারী নিয়ে, শক্তি নিয়ে। নারীদের অনুভূতি নিয়ে, নারী অধিকার নিয়ে, নারী ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। সো আমরা নারীদের নিয়ে একটা গান আছে আমাদের, সমস্ত দিন। সেটার গল্প আসলে গল্প বলতে পারবো পরে। তো সেই গানটা আসলে শোনাতে গানের চাচ্ছি পিছনে আমরা। গল্পটা নিশ্চয়ই শুনবো, তার আগে গানটা শুনে আসি। La
অসাধারণ অসাধারণ। আমি জাস্ট বোধ হয়ে শুনছিলাম আপনাদের এই গানটা। আর আমার মনে হয় যারা নারীরা এই গানটা শুনবে তারা নতুন করে নিজেদের ভাববে। আমি যখন লিরিকটা শুনছিলাম যে সমস্ত দিন আগলে রাখি, সমস্ত রাত আগলে রাখি বাড়ি, আর সমস্ত দিন নিজের সাথে আড়ি, মানে কি অসাধারণ একটা কথা। নারীরা নিশ্চয়ই নিজেকে নিয়ে নিজেকে ভাববে নতুন করে। আমি একটু জানতে চাই পিঙ্কি, আপনারা লিরিক আসলে কে লেখেন, সুর কে করেন আপনাদের ভেতরে? আমাদের আসলে এক একটা গানের এক এক জায়গা থেকে সংগ্রহ করা। তো এই গানটা হচ্ছে আমাদের রিমঝিম আহমেদ আপুর লেখা এবং আমাদের যে জাদুদা, আমাদের যে ফাউন্ডার, ওনার সুর করা। আপনারা নিজেদের গান, নিজেদের সুরকে কিভাবে ডিফাইন করেন? মানে কোন ধারার গান আপনারা করেন বেশি? ফোক জোনারের গানই বেশি করি। ফোক ঘরানার গানগুলো হ্যাঁ, হ্যাঁ। বেশি করা হয়। জি। আচ্ছা, এমন কি আপনাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে আগামী 5 বছরে আপনারা এই ব্যান্ডকে কোথায় দেখতে চান? 5 বছরে কি যে হবে সেটা তো আসলে বলতে পারছি না। কারণ বেশিরভাগ সময় আমরা যেটা দেখি ব্যান্ডের ক্ষেত্রে ভেঙে যায়, বেশিরভাগ দলগুলো ভেঙে যায়। তো নিজেদের দল নিয়ে কি ভাবছেন? আসলে আমাদের দল নিয়ে তো আসলে অনেক দূর যাওয়ার চিন্তা। এখন পর্যন্ত যা চলছে আমি চাই 5 বছর পরেও আমরা এভাবেই থাকি। আমাদের আরেকটু ইমপ্রুভ হোক, আমাদের সংগ্রহে আরেকটু গান বাড়ুক। আমরা আসলে বিভিন্ন ভাষায় গান করি। আমাদের আরো কয়েকটা ভাষা যোগ হোক আমাদের সঙ্গীতে, আমাদের গানের আর কি আরো বেশি যাত্রায়। হ্যাঁ। সমৃদ্ধ হবে। কোন শিল্পীকে বা কোন দলকে, কোন গানগুলো আপনাদেরকে অনুপ্রাণিত বেশি করে? কোন গান কি না, আমাদের আসলে এক একজনের চয়েস তো আসলে এক এক রকম। আমার ফোক গানগুলো শুনতে খুব ভালো লাগে, ফোক গান করতে ভালো লাগে, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলো ভালো লাগে। ওদেরও আলাদা আলাদা চয়েস আছে। আমি আচ্ছা, আমি অনুষ্ঠান শুরুর আগে শুনছিলাম আপনি আন্তর্জাতিক মঞ্চেও গান গেয়েছেন। এই স্মৃতিটা একটু শুনতে চাই। গত বছর ইউনেস্কোতে মাতৃভাষা দিবস উপলক্ষে যে আমি পারফর্ম করতে গিয়েছিলাম, 4টা ভাষায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আসলে 4টা ভাষায় আমি পারফর্ম করি, নাগরি, গারো এবং চাকমা এবং বাংলা ভাষায়। বাহ, দারুণ, দুর্দান্ত। আপনি যদি আন্তর্জাতিক মঞ্চে বা বাংলাদেশে কোনো মানে যৌথভাবে কোনো শিল্পীর সাথে কাজ করতে চান বা গান করতে চান, কোন শিল্পীকে বেছে নেবেন? বাংলাদেশে তো অনেকজন আছে, কিন্তু আন্তর্জাতিকভাবে যদি বলেন, আমি পার্সোনালি চাই উষা উত্থুপের সাথে গান করতে। যদি সুযোগ হয় কখনো। ওনার গানগুলো আমার খুবই ভালো লাগে। আর ওনার সবচেয়ে অনুপ্রাণিত বিষয় হচ্ছে আমাদের জন্য যে উনি 25+ ভাষায় গান করেছেন। অনেক ভাষায় আমরাও যেহেতু বিভিন্ন ভাষায় গান করি, আমরা ওনাকে অনুকরণ করার চেষ্টা করি, ওনাকে ফলো করার চেষ্টা করি আর কি। আচ্ছা, নিশ্চয়ই আপনার সে প্রত্যাশা পূরণ হোক, এই প্রত্যাশা থাকবে। আমরা আরেকটা গান শুনতে চাই, দর্শকরা নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছে আপনাদের গান শোনার জন্য। এবার কোন গানটা শুনবো? আমরা আরেকটা আদিবাসী ভাষায় গান শোনাই, হাজং ভাষায়। এগুলো কি সব আপনাদের মৌলিক গান নাকি এগুলো না, কভার? মৌলিক না, যেটা গারো ভাষায় করলাম সেটা মৌলিক, আমাদের গান মৌলিক গান। কিন্তু এখন যেটা হাজং ভাষায়, আমাদের মধ্যে তো হাজং কেউ নেই, তো এগুলো আমাদের সংগ্রহ করতে হয়। তো এটা হ্যাঁ কভার। নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে, শুনে আসি গানটা। Right.
পিঠা বানাবো লাজোয়ানা উঠি খাসামাও থাপা খুইও ভাঙাছে হির কাঠি পালা পালাও হাপাল গোলক বানানা নারাও মাংনাই মাংনাই নাই ডাতুরা পিও না তুলো পালা পালাও হাপাল গোলক বানানা নারাও মাংনাই মাংনাই নাই ডাতুরা পিও না তুলো বানা গুড়াই ঠির বইনি বানা গুড়াই ঠির সাওয়া সুতা কান্দে বইনি তাও না পাইনি সাওয়া সুতা কান্দে বইনি তাও না পাইনি সাওয়া সুতা কান্দে বইনি তাও না পাইনি আমার কাছে তো ভালো লাগলো, কিন্তু মানেটা জানতে পারলে আরো ভালো লাগবে। আসলে গানটা কি মানে, কোনো পিঠা উৎসব নেই এরকম কিছু কি নাকি? আমার সেরকম মনে হচ্ছিল। পাথিন মানে হচ্ছে আমাদের পরনের কাপড় আর কি। তো আচ্ছা, আচ্ছা। এটা তাঁত বুনা নিয়ে আসলে গানটা। আচ্ছা, তাঁত বোনা নিয়ে। আচ্ছা আচ্ছা, এটার মানেটা কি গানের? ওটা মানে প্রথম একজাক্ট ঠিকঠাক সবগুলো বলতে পারবো না যেহেতু আমার ভাষা না। তো তাঁত বোনা নিয়ে এখানে গান যে মানি মানি পাথিন খানি, মানে পাথিনগুলো বুনে শেষ করার জন্য আসলে বলা হচ্ছে এখানে আর কি। মানে যারা তাঁত শ্রমিক যারা আছে বা তাঁত যারা বোনেন তাদের ভাষায় সেই গানটা। তাঁতের মধ্যে যে তাদের স্বপ্নগুলোকে বোনা হয় বোনা সেটাই হয়। আসলে হ্যাঁ গানে গানে বলা। একদম অসাধারণ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এবার একটা ছোট ফান পর্ব শেষ করে ফেলি। ছোট ছোট প্রশ্ন আসলে। নাদিয়া তো উত্তর দিতেই চাচ্ছে না। আচ্ছা, রিহার্সালে হচ্ছে কে সবচেয়ে দেরি করে আসে? সুস্মিতা আর দিবা। মাঝে মাঝে একদম আগে আগে উপস্থিত, আবার মাঝে মাঝে লেট করে। তো এরকম মিক্স, হ্যাঁ মিক্স হয় আর কি। সবচেয়ে বেশি মজা করে কে, মানে সবচেয়ে চার্মিং কে দলের ভিতরে? নাদিয়া। নাদিয়া। আচ্ছা, ও তো মনে হচ্ছে খুব অস্থির, মানে খুব স্থির হয়ে বসে সবাইকে থাকতে চাচ্ছে বকাও না। দেয়, সেই সবাইকে মানে হ্যাঁ মজাও করে। হ্যাঁ মানে আপনাদের ম্যানেজার কে তাহলে, মানে সব ম্যানেজ করে কি এই টিমে? আমি ম্যানেজ করি, ম্যানেজার। সে গুছায়, আমি ম্যানেজ করি এরকম আর কি। আজকে যারা প্রথম এফ মাইনরের গান শুনছেন যেসব দর্শকরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন দর্শকদের বলতে চাই যে আমরা আহ, খুব খুব মানে খুব চার্মিং গান হয়তো আমরা শোনাতে পারবো না, কিন্তু আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসলে দর্শকদের সামনে আসি, আমরা গান করি, সেই গানের এক এক গানের কিন্তু এক এক গল্প থাকে, এক এক ভাষার যে গানগুলো থাকে, আমরা বিভিন্ন ভাষায় গান করি যেহেতু, সেই ভাষায় কিন্তু আলাদা আলাদা গল্প থাকে। তো আমি সবাইকে বলবো যে সেই গল্পগুলো শুনে আসলে গানগুলো শুনলে আমার মনে হয় যে সবারই ভালো লাগবে। আশা করি আপনারা সেই গল্পগুলোও শুনবেন এবং গানগুলোও শুনবেন। এফ মাইনরের নতুন কোনো গান বা অ্যালবাম আসছে কিনা সামনে? অ্যালবামের আসলে কাজটা শুরু করলেও আমাদের আসলে ওইভাবে হয় নাই, কিন্তু নতুন গান আসবে সামনে, যেহেতু আমাদের এই বছর 10 বছর হতে যাচ্ছে এফ মাইনরের। সো আমাদের সামনে আসলে উৎসব আছে, নভেম্বর ডিসেম্বর হচ্ছে উৎসবের মাস, তো সেই উপলক্ষে আমাদের অনেকগুলো গান আসবে আমি আশা করছি। দর্শকরা নিশ্চয়ই আপনাদের সেই গানের জন্য অপেক্ষা করছে। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার যাবার আগে একটা শেষ গান শুনতে চাই। কোন গানটা শোনাবো এবার দর্শকদের? আমরা চিরকুট ব্যান্ডের সুমি আপু, আমাদের সবার ভালো লাগার মানুষ উনি। আচ্ছা, আচ্ছা। তো উনি আমাদেরকে একটা গান লিখে দিয়েছেন এবং সুর করে দিয়েছেন, তো উনাকে বাহ। উৎসর্গ করে আমরা সেই গানটি করতে যাচ্ছি। সুমি আপু আমারও অনেক প্রিয়। নিশ্চয়ই আমরা গানটা শুনে যেতে আসি। দেব না গানটি। আচ্ছা, আমরা গানটা শুনে আসি। যেতে দেব না, না না দেব না, চাইলেই কি যাওয়া যায় এই লীলুয়া হাওয়ায়। আকাশের চাঁদ দেখো
বসবনি ইচ্ছে মতো এবার হাঁটি চলো আমার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় আমার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় যেতে দেব না 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 দেব না চাইলে কি যা যায় খেলে লোয়া হাওয়ায় আকাশে চাঁদ দেখো মনে সাদ দেখো জোছনা রে ও জোছনা কেন সে বোঝে না আমার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় আমার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় ও আমার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় আমার মাথা খারাপ হয়ে যায় অসাধারণ। একে তো সুমি আপুর লেখা, সুর করা, আবার আপনাদের এত চমৎকার পরিবেশনা, সব মিলে আসলে গানটা অসাধারণ ছিল। মাথা খারাপ হয়ে যায় গান শুনে আমার মন ভালো হয়ে গেছে আসলে, সত্যি কথা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ত থাকেন আপনারা, একই সঙ্গে স্টাডি, তারপরে গান, সবকিছু মিলে এত ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু পিঙ্কির কাছে বলতে চাই, যেহেতু আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে, আপনি কি আপনাদের ভাষায় একটু আমাদের দর্শকদের কাছে বিদায় নেবেন কিনা? প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদেরকে, ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের গানগুলো আসলে শোনানোর যে সুযোগটা পেলাম আমরা, এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। দর্শকদের কাছ থেকে বিদায় নেব আমাদের ভাষায়, আমার ভাষায়। নামি দংব চিংনি গান্না খিনাবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করি দর্শকরা নিশ্চয়ই আমাদের এই শোটা অনেক অনেক এনজয় করেছেন, আর আশা করছি নেক্সটে পরবর্তীতে আবারও আপনাদের গান দর্শকদেরকে শোনাতে পারবো, সেই অপেক্ষায় থাকলাম। দর্শক, এই ছিল আজকের অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 12। এই পর্ব দিয়ে শেষ হলো বাংলা নিউজ 24-এর অ্যাকোস্টিক লাউঞ্জের সিজন 1। সিজন 2-তে আবারও হাজির হব নতুন কোনো ব্যান্ড, নতুন কিছু গান আর নতুন সব গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গীতের সঙ্গেই থাকুন।